বিনোদন জগতের সাথে যখন আমরা যুক্ত থাকি তখন আমাদের প্রত্যেকের মনে থাকে যে সামনে নতুন কোন ছবি আসছে। ছবিতে অনেক সময় আমরা অনেক সোশ্যাল মেসেজ পাই, আবার অনেক সময় আমরা শুধুমাত্র বিনোদনে ভেসে যাই। ঠিক সেরকমভাবেই আরও একটি সিনেমা আপনাদের সামনে আসতে চলেছে আগামী 6 সেপ্টেম্বর, যে সিনেমার হাত ধরে আমরা অন্য এক জগতে পৌঁছে যাব। কিন্তু ছবির গল্পটি ঠিক কীরকম হতে চলেছে সেটাই জানানোর জন্য আজকে সিটি সিনেমার সাথে রয়েছে অপ্রকাশিতর টিম। I am the creator. I am the writer. অর্থাৎ আমাদের সাথে রয়েছেন আপনাদের অতি পরিচিত অভিনেতা এবং অতি পরিচিত একজন পছন্দের মানুষ বলা যেতে পারে, আরিয়ান ভৌমিক। পাশে রয়েছেন আমাদের অবশ্যই প্রযোজক স্বর্ণালিদি। তার পাশে রয়েছেন আমাদের ডিরেক্টর মহাশয়, মানে বলা হয় না ক্যাপ্টেন অফ দ্য শিপ, তো তিনি বসে রয়েছেন। এবং তার পাশে রয়েছেন ফর দ্য ফার্স্ট টাইম এডিটার, মানে প্রচুর প্রশ্ন রয়েছে অ্যাকচুয়ালি, দাদা অভিষেক দা রয়েছেন আমাদের সাথে। ওয়েলকাম টু সিটি সিনেমা, সকলকে জানাই। সোহমদা আপনাকেও ওয়েলকাম। এবং প্রথমে তাহলে ডিরেক্টরের কাছেই যাওয়া আর কি, আরিয়ান, তাই না? ক্যাপ্টেন অফ দ্য শিপ 100%। তিনি তো আমাদের দিশা দেখাবেন। দাদা, সব সময় বলা হয় যে কবে মুভিটি প্রকাশ পাবে যে কোনো মুভির ক্ষেত্রে, সেই জন্য কি আপনি সিনেমার নামই অপ্রকাশিত রেখে দিলেন? না, অ্যাকচুয়ালি মানে এটা এমন একটা গল্প, একজন রাইটারের গল্প আর কি। তো সে সাফল্যের চূড়ায় পৌঁছেছে, কিন্তু সে সাফল্যের চূড়ায় পৌঁছেছে কিভাবে, তার পেছনে কি গল্পের উপর বেস করে সে উঠেছে, সেই গল্পটাকেই ঢাকা রয়েছে আর কি সিনেমাতে। আস্তে আস্তে সেটা প্রকাশ পাবে এভাবে, তো সেটাকেই ওই জন্য অপ্রকাশিত মোড়কে ইয়ে করেছি। মানে বেশ বলা যেতে পারে একটা থ্রিলার ঘরানায় আমরা ঢুকছি, তাই তো? সাইকো থ্রিলার। সাইকো থ্রিলার, বাপ রে বাপ। এবার আরিয়ানের ক্ষেত্রে প্রশ্ন আসছে। আরিয়ানের মিষ্টি ছেলে আমরা জানি সবসময় অভিনয়ের দিক থেকে, সেখানে এই রকম একটি ছবিতে পেতে চলেছি। এবার প্রশ্ন তো জাগবেই, কোন চরিত্রে? অপ্রকাশিত তো আমাদের সিনেমার নাম, যেরকম বললো যে সোমদা, যে প্লটটা আস্তে আস্তে রিভিল হতে থাকে, অনেকটা লাইক পেঁয়াজের ছিলকা ছাড়ানোর মতো। তো লিটারেলি তাই এভরি মিনিট দ্যাট গোজ অন উইথ দ্য ফিল্ম, তখন একটা একটা করে লেয়ার ওপেন আপ হতে থাকে। আর এইটা আমি বলতে পারি যে প্রত্যেকটা লেয়ারই ইট গেটস ভেরি ইন্টারেস্টিং টিল দ্য লাস্ট মিনিট অফ দ্য ফিল্ম। তো সেইটা আছে, মানে অ্যাটলিস্ট আমাদের অ্যাজ আ হোল টিম, আমাদের মোটিভটা ওইটাই ছিল প্রথম থেকে। সোমদার ওটাই আইডিয়া ছিল, অ্যান্ড সেইটা টোটালি দারুণভাবে এক্সিকিউটেড হয়েছে বলে আমার মনে হয়। আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। অ্যান্ড যেটা বলার জন্য আমি শুরু করলাম যে আরেকটা জিনিসও অপ্রকাশিত হয়েই থাকবে। আই ডোন্ট নো পরবর্তীকালে সোহমদা হয়তো, স্বর্ণালী সোহমদা দুজনে হয়তো ইফ দে ডিসাইড টু টেল দেয়ার স্টোরি, যে এই সিনেমাটা বানানোর যে একটা গল্প আছে, যেভাবে সোহমদা বিং আ কমপ্লিট র্যাঙ্ক আউটসাইডার, কোনো আর কি প্রায়র কোনো তো নলেজ ছিল না সোহমদার, বাট যে সাহস দেখিয়ে, যে স্পিরিট নিয়ে সোহমদা মাঠে নেমেছিল যে এই সিনেমাটা করবেই বলে, তো তারপরে ফাইনালি আজকে এটা আমাদের ফার্স্ট ইন্টারভিউ এই সিনেমা নিয়ে আমরা বলছি কথা। তো রিয়েলি হ্যাটস অফ। অ্যান্ড মানে সত্যি আমার নিজেরও ইমোশনাল লাগছে, বিকজ উই অল হ্যাভ সিন, লাইক অভিষেক দা উইল অলসো এগ্রি, যে আমরা দেখেছি যে কীভাবে মানে পুরো জার্নিটা নিয়েছে। ইটস নট ইজি টু লাইক, মানে একদম বাইরে থেকে কোনো সাপোর্ট, কোনো পিলার ছাড়া একটা ছবি বানাবো বলে সিদ্ধান্ত নেওয়া, অ্যান্ড সেটা করার। তো রিয়েলি কমেন্ডেবল জব। অ্যান্ড তার থেকেও কমেন্ডেবল আই থিঙ্ক যে এরকম একটা সাইকোলজিক্যাল থ্রিলারের একটা প্লট, যেটার মানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ওই লাস্ট সেকেন্ড অবধিও ওই চমকটা থাকবে। মানে এমন নয় যে আমাদের সিনেমাটা এমন নয় যে একটাই চমক আছে যে হ্যাঁ এটা বলে দিলেই আর কিছু হবে না বাকিটা। তো ইনফ্যাক্ট আমি জানি না যে আমি ইন্টারভিউ চলাকালীন আমি কতটা কি বলতে পারবো সিনেমাটার ব্যাপারে, বিকজ অফ দ্যাট অ্যাসপেক্ট ইজ দেয়ার। আই থিঙ্ক এটাই সব থেকে বড় হাইলাইট পয়েন্ট যদি আমাকে জিজ্ঞেস করা হয় সিনেমাটা, যে সেটা হচ্ছে যে প্রথম থেকেই অ্যাজ ইউ গো অন, হ্যাঁ অ্যাজ ইউ গো অন ওই মানে ওই পেঁয়াজের ছিলকার মতো খুলতে থাকে ব্যাপারটা, অ্যান্ড ইট উইল বি রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ফ্যাসিনেটিং। অ্যান্ড তার সাথে অবভিয়াসলি মানুষের ডার্কার সাইডস অনেক কিছুই আছে। ইনফ্যাক্ট মানে আমারও যে চরিত্র, তো সেই জয় যে চরিত্রটি, সেটাও আমি বলতে পারবো না যে আউট অ্যান্ড আউট যে যেরকম দেখা যাচ্ছে ট্রেলারে যেরকম দেখেছি যে সেই রকমই একদমই নয়। অনেক রকমের লেয়ার্স আছে। একদমই নয় বলতে আমি এটা বলছি না যে বাজে দিকে যাবে, সেটাও নয়। সো
ইট ইজ ভেরি টুইস্টেড অ্যান্ড সাইকোলজিক্যাল প্লেটা খুব সাংঘাতিকভাবে জড়িয়ে আছে সিনেমার মধ্যে ইন ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার। ইভেন আমি বলবো যে আর আমাদের জয়দার ক্যারেক্টারটা তো আছেই, অবভিয়াসলি আছে। ইভেন তার সাথে লামাদা একটি চরিত্র করেছে, উইচ আই থিঙ্ক ইজ ভেরি ফ্যাসিনেটিং। মানে এত সুন্দরভাবে গ্রাফ করা ওই ছোটো ছোটো চরিত্র, এই জিনিসগুলোই ম্যাটার করে যায়। সো এখন হোপফুলি যে আমাদের কাছে ম্যাটার করলে তো হবে না, দর্শকদের কাছে যদি ম্যাটার করে তখনই জিনিসটা হবে। বাট আই অ্যাম ভেরি কনফিডেন্ট অন বিহাফ অফ মাই এন্টায়ার টিম যে উই হ্যাভ প্রবাবলি বিন এবল টু এক্সিকিউট দ্যাট আইডিয়েশন অফ সোমদা। আমাদের এই যে পরিস্থিতি এখন, তাতে মনে হয় কিছু মানে নতুন করে তো কিছু বলার নেই। বাট আসলে যেটা হয় হচ্ছে যে আমাদের সিনেমা যেরকমভাবে শিডিউল থাকে, অনেক আমরা চেষ্টাও করেছিলাম যে আমরা যে পরবর্তীকালে ওটাকে শিফট করার, কিন্তু এখন মানে সিনেমার জগতেই যারা আছে তারাই শুধু জানে এরকম নয়, দর্শকও জানে যে একটা ডিস্ট্রিবিউশন চেইন কীভাবে ফাংশন করে। তো অনেক কিছু প্রিমিডিয়েটেড মানে অলরেডি সেট করা থাকে, তো সেইটাকে তখন ভাঙাটা ইজ ভেরি ডিফিকাল্ট। সো ইটস ভেরি আনফর্চুনেট, তার জন্য আমরা বলতেও পারছি না। অ্যান্ড মানে আমি বলবো থ্যাঙ্কস টু মাই এন্টায়ার টিম, যে শুধু আমি নয়, প্রত্যেকেই এই যে জিনিসটাকে সাপোর্ট করেছে। অ্যান্ড দে আর বল যে আমাদের একটা কষ্ট করে ছবি আমরা তৈরি করেছি, মানে ওদের তো আরও বেশি মানে সব থেকে পুরো জীবন লাগিয়ে দিয়েছে, কিন্তু সেটাকেও হোল্ড ব্যাক করা, যে সেটা নিয়ে না বলা, যে প্রমোট করা অ্যাজ আ সোশ্যালি রেসপন্সিবল সিটিজেন, তো আই থিঙ্ক মানে সেটাও ইজ ভেরি কমেন্ডেবল। তো সেটা আমরা করতে, কিন্তু যতটা ওই যেরকম বললো স্বর্ণালী, থেমে তো থাকে না, উই হ্যাভ টু গো অন। সো বাট উই হ্যাভ ডিড ইট। সো এইটুকু, এর থেকে বেশি আর আমরা বলতে পারি না। সো যতটা বুঝলাম আর কি, যে মানে জয়ের চরিত্রে থেকে আরিয়ান খুব একটা বেশি কিছু বলতে পারবে না ডেফিনেটলি, কিন্তু যে মানুষ দুজনের কথা বলা হলো আর কি, যে অপ্রকাশিতর হাত ধরে মানে এইভাবে একটি ছবি সামনে আসছে, কিন্তু তার ব্যাকবোন হিসেবে থাকা আর কি। স্বর্ণালীদি, যদি আমি মানে একটু জানতে পারি যে কিভাবে থাকা, মানে অপ্রকাশিত এই গল্পটা তো একেবারে একটু অন্য রকমের গল্প, আর মানুষ থ্রিলার দেখতে ভীষণ ভালোবাসে, কিন্তু এখানে আবার সাইকোলজিক্যাল থ্রিলার, যদি একটু শুনি। গল্পটার ব্যাপারে তো ডিরেক্টর, আরিয়ান, এডিটরও হয়তো বলবে। আমি যদি শুরুর গল্পটা শুনি, কিভাবে ব্যাকবোন হিসেবে থাকা। হ্যাঁ, ব্যাকবোন হিসেবে থাকা বলতে মানে শুধু আমি যে ব্যাকবোন হিসেবে থেকেছি সেটা না, ডিরেক্টর যথেষ্ট হেল্প করেছে। ডিরেক্টরের প্রথম আমার যেটা সব থেকে বেশি আমার অ্যাপিলিং লেগেছিল, যে ডিরেক্টরের কনফিডেন্সটা দেখে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে। তো তখন সেই আমাকে সাহস দেয় যে চলো দুজন মিলে একটা কাজ করি। আর গল্পটা সত্যিই খুব ইন্টেন্স একটা গল্প। এবার যেটা তুমি আরিয়ানকেও জিজ্ঞেস করছিলে, যে এটার যদি ওয়ান লাইনে বলা যায়, এটা ওয়ান লাইনে কোনোভাবে বলা যাবে না, ওটা এক্সপ্লেন করা যাবে না, কারণ এর এতগুলো শেডস আছে। মানে আমি যদি একটা শেডস ওপেন করি তাহলে আর একটা আনরিভিলড থেকেই যাবে, তাই জন্যই বইটার নাম অপ্রকাশিত। তো সেই জায়গায় আমি আরেকটা যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে, দেখুন বিনোদন তো থেমে থাকে না, কারণ আমাদেরকে কাজ করতেই হবে। তো এই মুহূর্তে আমি অডিয়েন্সকে কোনোভাবেই বলতে পারবো না যে আপনারা সবাই থিয়েটারে গিয়ে ছবিটা দেখুন, কিন্তু আপনারা যদি পারেন, আপনারা সাপোর্ট করতে পারেন আপনারা হলে গিয়ে, বা পরেও যদি যেতে চাই। আর বাকি সব এরা বলবে। সোমদা, যদি সেই কথাই জানি যে একটি সিনেমা সেটা সবসময় সন্তানের মতো হয়, সেটাকে লালন পালন করে সকলের সামনে নিয়ে আসা, এই একটা কঠিন পরিস্থিতি যখন চলছে পুরো কলকাতায়, সেই সময়টা ছবিটি যখন সবার সামনে আসছে, সেটাকে কিভাবে দেখছেন? না, এটা খুব মানে এটা খুব মানে কী বলবো, একটা খারাপ সিচুয়েশানে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো অ্যাকচুয়ালি ছবিটা যখন বানিয়েছি বা বানানো শুরু করেছিলাম, তখন থেকে তো আমাদের মানে প্ল্যানিং ছিল না, যে জানতাম না যে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বো। তো এই সময় দাঁড়িয়ে আমি মানুষকে, দেখুন মানে প্রত্যেকটা আমরা সবাই যা ঘটছে এই হচ্ছে তার জন্য আমরা সমবেদনা জানাচ্ছি, এবং আমরা সেই আন্দোলনে সামিল আছি, আমাদের মনটা ওইদিকে পড়ে রয়েছে। তবু বলবো যে অনেক লড়াই, অনেক খেটে তো একটা কাজ করেছি। তো সেসব দর্শক বন্ধুদের বলবো যে যারা ছবি দেখতে ভালোবাসেন তারা দেখবেন,
আমি ফোর্স করবো না বা কাউকে আমি বলবো না যে যেতেই হবে, এ করতে হবে। হ্যাঁ, যদি ভালো লাগে দেখবেন, দেখে যদি ভালো লাগে তো আবার তাহলে আমরা আরো সাহস করে আরো ছবি বানাতে পারবো আগামী দিনে। এবং যেটা হয় যে মানুষের ছবি ভালো লাগা থেকেই কিন্তু আরো বেশি মুখে মুখে মানুষের হ্যাঁ, ফেরে এবং ছবিটি পাবলিসিটির একটা ইয়ে হয়। তো আমি ওটাই বিশ্বাস করি যে আমার ছবিটা যদি বা আমাদের ছবিটা যদি মানুষের একটু ভালো লাগে, তাহলে সে আরো অন্যজনকে রেফার করবে বা বলবে যে, তো দেখা যাক। আরে একটা কাজ তো নয়, কাজ করতে এসেছি একটার পর একটা। এবার যে মানুষটি ছবিটি প্রকাশ হওয়ার আগেই দেখে নিয়েছেন, অভিষেক দা, যার হাত ধরে এই ছবিটি অন্য একটা মাত্রা পেয়েছে আর কি, তিনি তো পুরো ছবিটা দেখে নিয়েছেন, মানে তার কাছে পুরোটাই প্রকাশিত, কিন্তু অপ্রকাশিত এই মুহূর্তের জন্য বলা যাবে না বিশেষ কিছু। কিন্তু দাদা বলবো যদি একটু এডিটের পোর্শন যদি মানুষজনকে বলা যায়, কারণ এই বিষয়টা মানুষ যেটা হয় না যে বিহাইন্ড দ্য ক্যামেরা যারা থাকে তাদের সম্পর্কে মানুষ কিছুই জানে না, কিন্তু ইন্টারেস্ট থাকে, তাই না আরিয়ান? তুমি কি বলো? মানে একদমই তাই, একদম 100% সত্যি তাই। অভিষেক দা যদি একটু জানি যে এই ছবির এডিট এবং সবটা সম্পর্কে। এডিট টেবিলে মানে যে কোনো গল্পের ক্ষেত্রে আমি যেটা করে থাকি, অ্যাকচুয়ালি একজন ডিরেক্টর বা রাইটার তারা যখন লেখেন তার পার্সপেক্টিভ থাকে একটা। ঠিক। তো আমি কোনোদিন স্ক্রিপ্ট পড়ি না প্রথমে। কেন পড়ি না? কারণ একটা লেখা যখন আমি আমার মতো পড়বো, একটা গল্পকে আমি আমার মতো ভিজুয়ালাইজ করতে থাকবো সেই সময়। তো সেই জায়গাটাতে আমি সবসময় প্রেফার করি আমার ডিরেক্টর যেন আমাকে গল্পটা শোনে, এবং প্রথম গল্প আমি ডিরেক্টরের মুখ থেকেই শুনি। কারণ তিনি যখন গল্পটা বলেন, তার এক্সপ্রেশন থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট ওই গল্পটাকে এক স্টেপ করে এগিয়ে নিয়ে যায়, যেটা আমাকে এডিট টেবিলে ভীষণভাবে হেল্প করে। তো প্রথম যখন আমার কাছে অপ্রকাশিত গল্প আসে, একইভাবে সোমদাকেও বলি, সোমদা পুরো গল্পটা আমাকে ব্রিফ করে, এবং সোমদা আমাকে খুব ডিটেলে, মানে সোমদার একটা ভালো গুণ হচ্ছে সোমদা যতটা ছাড়তে পারে ততটা ধরতেও পারে। ছাড়তে পারে বলতে, প্রথমে এডিটের পুরো টাইমলাইনটাকে রেডি করা, একটা ডিরেক্টরস কাট ফার্স্ট আমি রেডি করি। ঠিক। তো সেইটাকে রেডি করার পর সোহমদা আমাকে এই জায়গাটা দেয় যে তুমি তোমার মতো গল্পটাকে রেডি করো। কারণ একটা গল্পকে নন লিনিয়ার ওয়েতে সাজাতে গেলে প্রথমে লিনিয়ারটাকে জানতে হবে। তো এই লিনিয়ার ফর্মটাকে জানার পর পুরো নন লিনিয়ার ফর্মেটে আমি প্রথমে রেডি করি, তারপর সোহমদাকে দেখাই, এবং সোহমদার তার দিক থেকে যেসব কারেকশনসগুলো থাকে সেগুলো আসতে থাকে। এবার যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, তো আগে মানে এডিট টেবিলে বসেও আগে কোথাও দর্শকের সাইকোলজিটাকে খুব মাথায় রাখতে হয় সেখানে। ফার্স্ট অডিয়েন্স যেহেতু আপনি। একদমই তাই, যেহেতু প্রথম অডিয়েন্স আমি, এবং আমার কাছে কোথাও গিয়ে প্রোডাকশনের মানে ব্যাক এন্ডে কী হচ্ছে এটাও আমার কাছে জানা আছে, কিন্তু একজন দর্শক যখন সিনেমাটা দেখে তখন তার কাছে কিছু জানা থাকে না, কীভাবে শ্যুট হয়েছে, কি হয়েছে না। তারা অডিয়েন্স, তারা টিকিট কেটে হলে যাচ্ছে, তারা সিনেমাটা দেখবে। এবার আজকে ডেটে এত সিনেমা বেরোচ্ছে, এত ওয়েব সিরিজ বেরোচ্ছে, মানুষকে এখন কিন্তু বোকা বানানো যায় না। তো সেই জায়গায় তো ভীষণ পরিমাণে আমাদের কাছেও একটা চাপ থাকে যে আমরা কি প্রপার কন্টেন্টটা ডেলিভার করতে পারছি। তো অপ্রকাশিত ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা এডিট করেছি, তারপর আমরা ব্রেক নিয়েছি। কারণ যে ডেটে আমরা একটা এডিট করি, ধরো একটা কাজ করলাম, ডিরেক্টরও সহমত দিল, সবার খুব ভালো লাগলো, তার মানে এটাই নয় যে সেই ডেটে আমরা বেস্ট কাজ করলাম। হ্যাঁ, সেই ডেটের হিসাবে আমরা বেস্ট কাজ করলাম, তার মানেই যে বেস্ট কাজ করছি তা নয়। তো আমরা ওয়েট করেছি, হোল্ড করেছি, তারপর আবার দর্শকের সিটে বসে আমরা সিনেমাটাকে দেখেছি। দেখে দেখে যেখানে মনে হয়েছে যে না এই জায়গাটা একটু ল্যাক করছে, এই জায়গাটা একটু টাইট হতে পারে, এইভাবে আমরা পুরো সিনেমাটাকে ডিজাইন করেছি। আর চরিত্রের কথা যদি বলি, অ্যাকচুয়ালি আমার কাছে তো কোনো আর্টিস্ট আসে না বা তথাকথিত কোনো বক্স অফিস স্টার কেউ থাকে না, আমার গল্পে চরিত্র থাকে। কারণ আমি যখন এডিট টেবিলে বসি, আমার স্ক্রিনের মধ্যে আমি চরিত্রগুলোকে দেখতে পাই, সেখানে কোনো স্টার থাকে না, কিচ্ছু থাকে না। তো সেখানে আরিয়ান, জয়দা এরা এত ভালো কাজ করেছে, তো আমি কোথাও গিয়ে মানে আরিয়ানকে দেখতে পাইনি, আমি জয়কে দেখতে পেয়েছি, সেখানে চরিত্র হয়ে উঠতে আমি চরিত্রগুলোকে দেখতে পেয়েছি। জয়দা ছিল না সেখানে, হয়তো অমিত দত্ত ছিল, একটা লেখক। মানে এই ইমোশনগুলোকে কোথাও গিয়ে ফিল করতে পেরেছি বলে হয়তো এডিটে আরও হেল্প হয়েছে, এবং সেটা অবশ্যই আমি আমার ডিরেক্টরকে সাধুবাদ জানাবো এই জায়গাটা ক্রিয়েট করতে পারার জন্য, এবং মানে সমস্ত এন্টায়ার টিমকে, আর্টিস্টদেরকে যে এই জায়গাটা দিয়েছে। কারণ অনস্ক্রিনের মধ্যে দেখে এই জোনটাতে যাওয়া, যেখানে স্ক্র্যাচ থেকে, এটা এতটা সোজা নয়, বাট আমি পেয়েছি এই কাজটা করতে করতে। এবং এই কাজটা করতে কতদিন সময় লাগলো এডিট টেবিলে যাওয়ার পর থেকে? এইটা করতে আমরা পোস্ট প্রোডাকশনে অলমোস্ট 1 মাস মতো টাইম নিয়েছি। তার মধ্যে আমরা ব্রেক নিয়ে আবার এটাকে দেখতে আরও আমরা 10 মতো একটা টাইম নিয়েছি। তার মধ্যে আমাদের বিভিন্ন রকম কারেকশনস ছিল,
আর এডিট টেবিলে আমি যেটা আরেকটা কাজ করে থাকি, আমি সাউন্ড ডিজাইনারের সাথে আমি অনেকবার বসি কাজটা করতে করতে, কারণ আমার মনে হয় যে অডিও ভিজুয়ালের মধ্যে যখন ডিজাইন করি তখন এডিটে কি হয়, ফার্স্ট রাফটার যখন তৈরি হয় প্রচণ্ড নয়েজ সাউন্ড কিছু তো প্রপার থাকে না, বাট এই গাইডটা যদি আমার কাছে ক্লিয়ার না থাকে তখন আমার পরে যাদের প্রসেস করতে, যেমন সাউন্ড ডিজাইনের ক্ষেত্রে সাউন্ড ডিজাইনার, তাদের ক্ষেত্রে সমস্যা হয় নানা রকম। তো কোথাও গিয়ে এই সমস্যাগুলো যাতে না হয় তখন তাদের সাথে আমরা বসেছি যে আমি এইভাবে ডিজাইন করতে চাইছি, এই জায়গায় অডিও ট্রিটমেন্ট আমি এরকম ভাবছি, তাহলে আমি কি এই স্পেসটাই যাব, তারা রেফারেন্স কিছু অডিও ট্র্যাক দিয়েছে, এইভাবে আমরা পুরো প্রসেসটা নিয়ে গেছি। বুঝলাম। কিন্তু এইটা শুনতে শুনতে আর অপ্রকাশিত নিয়ে কথা বলতে বলতে এটা আমার মাথায় আসছিল যে আরিয়ানকে আমরা বহুবার গোয়েন্দাদের সাথেই আর কি দেখে ফেলেছি, কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলারের ক্ষেত্রে যেটা হয় আর কি, মানে তোমাকে সেই মাথার দিয়েই তো পুরোটা ভাবতে হচ্ছে, মানে মাথার খেলা আর কি, বুদ্ধির খেলা হয়ে যাচ্ছে। জয়কে নিয়ে তো বিশেষ কিছু বলা যাবে না, তুমিই বলেছো। আরিয়ান কতটা জয় মানে হয়ে ওঠার জন্য কি কি প্রস্তুতি নিতে হয়েছিল? ওয়েল, প্রস্তুতি তো নিতে হয়েছিল, প্লাস আমি খুব এনজয় করেছি। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি জয়ফুল ঠিক বলবো না, বিকজ ইট ওয়াজ যেহেতু সাইকোলজিক্যাল থ্রিলার আর সাইকোলজিক্যাল এত লেয়ারিং আছে, তো সেই জিনিসটা জয়ফুল ইন দ্য সেন্স যে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে খুব জয়ফুল, বাট অ্যাজ আ হিউম্যান বিং ইট ইজ নট এট অল জয়ফুল টু get so much deep into those psychological layers. তো একটু তো ডিমেন্টেড থাকেই ব্যাপার স্যাপার, অ্যান্ড অবভিয়াসলি অ্যান্ড ছোটো ছোটো খুব ব্যাপার আছে, ওই বারবার বলতে গেলে আর কি সব মানে বলে ফেলার মতো জায়গায় চলে আসছে, বাট কিছু কিছু মানে এত সুন্দরভাবে লেখা আছে কিছু কিছু জায়গা যেখানে মানে অমিত দত্ত আর জয় যখন কথাবার্তা বলছে, মানে জয়দা আর আমি, মানে যে সিনসগুলো আছে ওইগুলো, ফার্স্টলি জয়দা ইজ আ বিউটিফুল কোস্টার টু ওয়ার্ক উইথ, অ্যান্ড তো আমার তো এই সিনেমার পরে দাদার মতো হয়ে গেছে একদম, অ্যান্ড সো উই স্পোক আ লট অ্যাবাউট ফিল্মস অ্যান্ড অল। তো যেটা হচ্ছে যে বিটুইন দ্য লাইন্স যে জিনিসগুলো আছে লেখা, তো সেইগুলো এস্টাবলিশ করাটা ওয়াজ ভেরি ফান, যে শুধুমাত্র সংলাপের ক্ষেত্রে যেটা শুনতে পাচ্ছ, তো তার মধ্যেও যেটা মানে পরে গিয়ে সিনেমার শেষে গিয়ে যখন মানে বুঝতে পারবে দর্শক যে হোয়াট অ্যাকচুয়ালি ওয়াজ হ্যাপেনিং, তো তখন দোজ সাটেলটিজ উইল কাম ইন টু প্লে, তখন দর্শকরা বুঝতে পারবে যে আচ্ছা তার জন্যই ছেলেটা এরমভাবে বলছিল, এরমভাবে তাকাচ্ছিল, এরমভাবে করছে। তো অনেক খুব ছোট ছোট খুব সাটেল বিটুইন দ্য লাইন্স অনেক জিনিসপত্র আছে, অ্যান্ড আই থিঙ্ক মানে এই অ্যাসপেক্টটার জন্য ইট বিকামস আ বিউটিফুল ফিল্ম টু রিওয়াচ অ্যাজ ওয়েল। তো মানে সেই একটা সিনেমা হয় না যে একটা সিনেমা হয় যে আমি দেখলাম ঠিক আছে, তারপরে হ্যাঁ দারুণ সিনেমা লাগলো, বাট ইউ ডোন্ট রিওয়াচ ইট অতটা বেশি। আর কিছু কিছু সিনেমা হয় বারবার আবার দেখতে ইচ্ছে করে, তো রিপিট ভ্যালু যেটা থাকে, তো এইটার ক্ষেত্রে এই অ্যাসপেক্টটা খুব সাংঘাতিকভাবে এফেক্ট করবে টু মেক ইট আ গুড, মেক ইট আ ব্রিলিয়েন্ট রিওয়াচ, বিকজ যে করতে করতে গেছে তো প্রত্যেকটা মুহূর্তে মানে তুমি কত সব তো আর মনে রেখে যাবে না, কারণ এত বিটুইন দ্য লাইন্স ফ্যাক্টরস আছে। তো তারপরে যখন শেষ হওয়ার পরেই মনে হবে যে আচ্ছা তাহলে আরে দেখি তো, আচ্ছা ও তার মানে এখানে এইটা হচ্ছিল ব্যাপারটা, আচ্ছা তার মানে ওইখানে এইরকম হচ্ছিল। তো এই ব্যাপারগুলো আছে মানে যেগুলো আমি ডিটেলে বলতে পারছি না। সো আই হ্যাড আ লাভলি টাইম, অ্যান্ড যে কোনো অ্যাক্টারের কাছেই না ওই মানে সংলাপ বলার থেকে বিটুইন দ্য লাইন্স যত তুমি ওই লেয়ারিংগুলো দিতে থাকবে, একটা তো আছে সাইকোলজিক্যাল লেয়ারিংস আছে, তার মধ্যে ওই বিটুইন দ্য লাইন্স যে ছোটো ছোটো ফ্যাক্টরগুলো আছে ওইগুলো এস্টাবলিশ করার যে সুযোগটা যখন পাওয়া যায় তখন ইট বিকামস ভেরি বিউটিফুল ফর অ্যান অ্যাক্টর। তো সেটা পেয়েছি, অ্যান্ড অবভিয়াসলি ফ্লোরেও ওই জিনিসটা অ্যালাউ করাটাও একটা বিরাট ব্যাপার, যেটা আমাকে দিয়েছিল সৌমদা খুব ভালোভাবে। সৌমদা দিয়েছিল, অ্যান্ড আশিসদার কথা এখানে বলবো আমি, আমাদের ডিওপি ইজ এ ব্রিলিয়েন্ট ডিওপি, মানে এত যত্ন করেও কাজ করে, মানে প্রত্যেকটা সিকোয়েন্সের মানে ছাড়তে চায় না আর কি, মানে একদম প্রত্যেকটা ফ্রেমও খুব যত্ন করে, নো ম্যাটার হাউ মাচ টাইম ইট টেক্স। তো এটা আমরা তো মানে পাগল হয়ে যেতাম, এখানে সিঙ্গেল কাউকে ইয়ে করা যাবে না, মানে এই যে আরিয়ান এই কথাটা বলছি, এটা মানে কথাটা খুব খাঁটি কথা, যে ছবিটা আমি প্ল্যান করলাম, তারপর যে আমার যে ক্যামেরা মানে ডিওপি যিনি ছিলেন নাকি আশিসদা, ওকে বললাম দেখো একটা ছবি প্ল্যান করেছি, এবার আমরা বানাবো। তো সেটা থেকে তার সাপোর্ট ইয়ে হওয়া, তারপর আমি সোনালীকে বললাম যে এরকম করবো, তো ওর পুরোপুরি সাপোর্ট। তারপর
যখন অভিনয়ের ব্যাপার হলো তখন আরিয়ান, জয়দা এরা সবাই মিলে এত সুন্দরভাবে সেটাকে করলো। সেটা শেষ হওয়ার পর টেবিলে যখন গেলো তখন অভিষেক একদম সুন্দর করে সেটা সাজালো। তো এটা পুরোপুরি একটা মানে দলগত একটা কাজ আর কি, টিম ওয়ার্ক। এখানে মানে একার কোনো ইয়ে নেই, একা কোনোদিন হয় না, মানে ওটাই ম্যাজিক অফ ফিল্ম মেকিং। মানে সত্যি ওই সময়টাতে মানে আমরা মানে কি হয় আমাদের মানে শিডিউল থাকে, তো এবার অলওয়েজ উই আর রানিং, মানে হ্যাভিং দিস রেস অ্যাগেন্স্ট টাইম। মানে শুটিং মানেই এটা হয়, সকালবেলা থেকেই চলো চলো তাড়াতাড়ি টাইম বেরিয়ে যাবে, এই সানডাউন হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। তো রাত্রে কিন্তু তখন মানে আমরা সকাল 7টায় কল টাইম থাকতো আর আমাদের প্যাকআপ হতো 2:30 রাত 3টে। এবার ডিওপি কিছুতেই আমাদেরকে ছাড়বে না, ছাড়ছে ডিওপি আর না, ডিরেক্টর ওইটা ঠিক করতেই হবে, ওইটা পারফেক্ট হতেই হবে। মানে তো তার জন্য ওইগুলো ওটা রিফ্লেকশনটাও সেটা আমি তোমাদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি বা আশিস দা পেয়েছি, তাই কাজটা কমপ্লিট। হ্যাঁ আসলে কি হয় সোমদা বলো তো, মানে তোমার একটা না মানে আর্টিস্ট তো সবাই, ওই যখন যে মুহূর্তে না ওই প্যাশনটা যদি দেখা যায় না যে কেউ একজন ওইটা নিয়ে করছে, সবাই তখন না সবাই সাপোর্ট করতে এগিয়ে আসে। আমি মানে কি বলবো, আমি যতবারই আরিয়ানকে বলেছি যে আরিয়ান এটাকে অন্যরকম ভাবে, ও বারবার বলেছে হ্যাঁ কি চাইছো বলো, এরকম ভাবে করি, মানে ও নিজে থেকে ইম্প্রোভাইজ করেছে, এ করেছে। তো একই ব্যাপার মানে যে আমাদের প্রডিউসার উনিও কিন্তু বলেছে তুমি টাইম নিয়ে চিন্তা করো না, তুমি কাজটা ভালো করে ইয়ে করো, কোনো দিক থেকে ইয়ে না। তো সবাই আর কি মানে এটা তো একটা পরিবার, এবার একটা পরিবারের সবারই তো একটা দায়িত্ব। তা আমরা আলাদা কেউ কিছু করিনি, আমরা নিজেদের দায়িত্বটাকে যত্ন করে শুধু পালন করার চেষ্টা করেছি। এর বাইরে পুরো পরিবারের একটা এফর্ট, যেটা 6 তারিখে দেখতে পাবে অডিয়েন্স, এবার বাকিটা তো অডিয়েন্স বলবে। আমরা আমাদের যা বেস্ট আউটপুট দেওয়ার দিয়েছি, চেষ্টা করেছি। রাইট। আচ্ছা আরিয়ানকে জিজ্ঞাসা করি তাহলে, কি মানে এবার প্রপারলি তুমি গোয়েন্দা হতে পারলে? মানে এতগুলো গোয়েন্দা চরিত্র করতে করতে এবার আরিয়ান কতটা অপ্রকাশিততে অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট। কিভাবে কিছু জিজ্ঞেস করো না, বলতে পারবো না, কিন্তু অলমোস্ট বলতে পারো, অলমোস্ট হয়ে গেছে। বাড়িতে কোনোভাবে গোয়েন্দাগিরি করছো আরিয়ান হয়ে তো গোয়েন্দাগিরি কেউ বলতে করার সুযোগ পাই না ওরকম ভাবে, বিকজ আই লিভ আ ভেরি সিম্পল লাইফ, তো ওরকম থাকে না। বাট এই সময় তো সেই খিদেটা মেটানোর জন্য এইরকম প্রজেক্ট আরও হওয়া দরকার, তো সেইটাতে আই এম ভেরি লাকি। আর এইগুলো আসেও আমার কাছে, যত রকমের সাইকোলজিক্যাল কিছু থাকলে ওগুলো আমার কাছে আই সামহাও বলে না ওই ল অফ অ্যাট্রাকশনে, আই টেন্ড টু অ্যাট্রাক্ট দ্যাট। মানে কোনো নেগেটিভ রোল যদি থাকে সেটা সাংঘাতিকভাবে আই অ্যাট্রাক্ট, ঠিক আছে, আর নেগেটিভ তো আই লাভ টু ডু ইট। বাট এখানে যেটা হচ্ছে যে নেগেটিভ সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট সমস্ত কিছু মিলিয়ে, গোয়েন্দাগিরি মিলিয়ে, তারপর শিফট ইন বডি ল্যাঙ্গুয়েজ, তো যেটার একটা কারণ আছে। এবার আস্তে আস্তে আমি ঢুকে যাচ্ছি, দেখে তো সেই স্পয়লারের দিকে, তো ওটা যাচ্ছি না। তো এইসব মিলিয়ে আর কি ইট ওয়াজ আ হোলসাম ট্রিট ফর মি। মানে যদি আমি বলতে পারি যে মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মানে দারুণ মজাদার, ইট ওয়াজ আ লাভলি ডিশ ফর মি অ্যাজ অ্যান অ্যাক্টর টু হ্যাভ। তো সেটা ছিল। অ্যান্ড অবভিয়াসলি যেটা তুমি বললে মাঝখানে যে প্রিপারেশনের ব্যাপারটা, প্রিপারেশনটা ছিল কিন্তু খুব ইট ওয়াজ ভেরি ইউনিক ইন দ্য সেন্স কী হয় মানে যখন কোনো প্রিপেয়ার করছি কি একটা মানে ডিস্টিংটিভ শেডস থাকে যে আমি এই শেডস করবো। তো তার জন্য মানে ধরো ফর এক্সাম্পল মেসি বলে যে সিনেমাটা আমি করেছিলাম, সো তার জন্য আমি মানে এক মাস 1.5 মাস ধরে আমি টোটালি ওটা টাইম পেয়েছিলাম বলে, এখন তো টাইম পাওয়া যায় না অতটা, তো টাইম পেয়েছিলাম বলে আই কুড ডেলভ ইনটু যে ওরকমই একটা রুটিন বানিয়ে নিয়েছিলাম। মানে সকাল থেকে রাত অবধি আমি ওই ফুটবলই খেলতাম, ও স্লিপ নিয়ে পড়তাম, ঘুমিয়ে পড়তাম, ওর মধ্যেই থাকতাম। সো দ্যাট ওয়াজ কি একটা তোমার ওই ব্র্যাকেট ছিল যে হ্যাঁ ফুটবল, দিস ওয়াজ ইট। তো হ্যাঁ ও তো এইরকমভাবে ওইগুলোতে না প্রিপেয়ার করতে খুব মানে প্রোটোকলটা বানাতে খুব সুবিধা হয়। বাট এইখানে যেটা হয়েছে দ্য প্রবলেম ওয়াজ যে একটা চেঞ্জেরও ব্যাপার আছে এখানে, চরিত্রের একটা সাইকোলজিক্যাল বলো তুমি সব কিছু বলো, চেঞ্জেরও ব্যাপার আছে। অ্যান্ড চেঞ্জটা তখন ডিফিকাল্ট হয়ে যায় যে হ্যাঁ কী হলো, যদি তুমি ধরো দেখাও যদি যে হ্যাঁ 10 বছর পর, ঠিক আছে, তখন তো লুক টুক সব চেঞ্জ হয়ে যায়, তখন তো তোমার দাড়ি হতে যেতে পারে, এই হয়ে যেতে পারে, তখন ওইটা না খুব ইজি হয় করাটা, করা ডুয়েবল, ইজি বলবো না ডুয়েবল করাটা। কার থেকেও বেশি কঠিন যেটা হয় হচ্ছে যে সেম টাইম লাইনে সেম জিনিসে তোমার লুক অ্যান্ড এভরিথিং অল রিমেন্স দ্য সেম, জাস্ট তুমি সাইকোলজিক্যালি ইটস জাস্ট তুমি একদম ডিস্টিংক্টলি চেঞ্জ হয়ে যাচ্ছ ডিস্টিংক্টলি। তো দ্যাট ওয়াজ আ ভেরি ফান চ্যালেঞ্জ টু টেক আপ, যে একদম সব কিছু এক আছে, এভরিথিং ইজ সিমিলার, মানে জাস্ট রাতারাতি তোমার সব কিছু
বদলে যাচ্ছে, মানে আই এম স্পিকিং দ্য সেম থিংস, মানে একই জায়গায় আছি, একই স্ফিয়ারে, অন্য জায়গায়ও নেই, অন্য কস্টিউমেও নেই, কিন্তু জাস্ট চেঞ্জ, মানে চাহনি তোমার পাল্টে যাচ্ছে। তো সেইটাকে আনাটা ওয়াজ ভেরি ফান, ওটা তখন মজাদারই লাগে। তো সেটা করার সুযোগ পেয়েছি এখানে আমি। তো প্রিপারেশনটা ওখানে খুব খুব ট্রিকি একটা প্রিপারেশন ছিল। Actually, he had a dual character in this film. এবং এটা শুনতে শুনতে আমার জাস্ট মনে হচ্ছিল যে ছবিটা কবে সামনে আসবে, এবং আমি তো জাস্ট মানে এটা দেখার জন্য বসে রয়েছি। কারণ হয় না যে কিছু ছবি, আর যেখানে সাইকোলজিক্যাল থ্রিলার রয়েছে সেখানে তো আরও বেশি আমরা চাই যে তারও আরও গভীরে ঢুকে যাই। কিন্তু সেক্ষেত্রে আমি আপনার কাছে প্রশ্ন করব স্বর্ণালিদি, যে আমরা যেরকম গোয়েন্দা বা এরকম থ্রিলারের কোনো যদি বই পড়ি, তাহলে হয় না পাতা উল্টাতে উল্টাতে আমাদের ইন্টারেস্টটা আরও বেড়ে যায়, এবং তারপরে যখন বইটা শেষ হয়ে যায় তখন এখানে শেষ হয়ে গেলো, তাহলে কি নতুন কোনো গল্প আসছে, তাহলে কি পার্ট 2 ভাবা হবে? তাহলে তো সেটা সিরিজ হয়ে যাবে, সেই মজাটা থাকবে না। আচ্ছা। ফিল্ম ইজ আ ফিল্ম, মানে আই বিলিভ দ্যাট। সিরিজ তো নয়। এবার সেটা ডিরেক্টর ভালো নারেট করতে পারে, যে সে যদি কোনো রকম ভাবে সেকেন্ড সিকোয়েন্স আনতে পারে। না, এখনো এই ব্যাপারটা নিয়ে সিকুয়েল নিয়ে কিছু ভাবিনি। আর সত্যি কথা বলতে কি, এরপরে যখন কাজ করবো তখন নতুন একটা কোনো গল্প নিয়ে কাজ করবো, তো একটাকে এখন কিছু ভাবিনি। যদি ভাবনা চিন্তা করি তখন সেটা নিয়ে আমাদের কাছে ওটাও একটা টুইস্ট হয়ে যাবে, সাংঘাতিক। ইনফ্যাক্ট সন্দেহ একই মানে ইউনিভার্সে ভাবতে হবে। হ্যাঁ, একদমই তাই, একদমই। মাইট বি আ গুড থিং। আচ্ছা সোমদা, সবার কথা হলো, দেবলীনাদির কথা অ্যাকচুয়ালি আমরা মিস করে গেছি। যদি একটু বলেন দেবলীনাদিকে আমরা কিভাবে পেতে চলেছি? দেবলীনাদি খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। হ্যাঁ, রহস্যের আবরণে ঢাকা। উনি কি করছেন না করছেন সেগুলো সব লাস্টে শেষে সেটা প্রকাশ পাবে। তো এটা খুব একটা মানে ইন্টারেস্টিং ক্যারেক্টার আর কি, এর বেশি কিছু বলবো না। অ্যাকচুয়ালি এই অপ্রকাশিত গল্পের পাতার বেশ কিছু ইম্পর্টেন্ট পাতার গল্প হচ্ছে দেবলীনাদির ক্যারেক্টার। আমার শুটিং পরেই নি একসাথে দেবলীনাদির সাথে, মুখোমুখি হয়নি, অথচ কত ইন্টিগ্রাল ব্যাপার। যদি মানে বলতে পারছি না, কিন্তু মানে এই জয় আর দেবলীনাদির ক্যারেক্টারটা যদি তুমি রিলেশনশিপ, তাদের বন্ডিংটা দেখো, মানে তাদের বন্ডিংটা কিভাবে তারা কানেক্টেড, ইটস ভেরি ইন্টারেস্টিং। কিন্তু মানে সিঙ্গেল সেখানে এদের এই দুটো চরিত্রের শুটিং একদিনে পড়েনি, মানে খুব অদ্ভুত। আর আমার আর্টিস্টস কিন্তু মানে ইনক্লুডিং দেবলীনাদি খুব সাপোর্টিভ। আমার সমস্ত আর্টিস্ট, আমার ক্রিউ, সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আমার খুব সাপোর্টিভ। আমি প্রথম কাজ করতে এসে আমি ভাবতে পারিনি যে আমি এতটা সাপোর্ট পাবো, এতটা ভালোবাসা পাবো। এবার তো অডিয়েন্স তো সাপোর্টে রয়েছে, কারণ আমার মনে হয় এতক্ষণ ধরে তারা যে গল্পটা শুনলেন, আমার মতো তারাও ঠিক ততটাই আগ্রহী হবে এই ছবিটি দেখার জন্য, কারণ এত কিছু রয়েছে। আলটিমেটলি সবার প্রশ্ন হচ্ছেটা কি, গল্পটা কি, এই যে এতগুলো প্রশ্নের উত্তর সেটা জানতে হলে তো অবশ্যই আপনাদেরকে যেতে হবে নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আচ্ছা, যদি সেটা আমরা জানতে পারি যে 6 সেপ্টেম্বর তারা কোথায় সিনেমাটি দেখতে পাচ্ছেন, যার নাম অপ্রকাশিত? শিওর, নন্দনে তো দেখতে পাচ্ছেনই। হল লিস্টগুলো আমরা তো রিভিল করব আস্তে আস্তে, তবে এই অপ্রকাশিতটা প্রকাশ পাচ্ছে 6 সেপ্টেম্বর দর্শকদের কাছে। আর বর্ধমান, দুর্গাপুর, পার্শ্ববর্তী জায়গাতে বর্ধমান, দুর্গাপুর, খড়গপুর, সাউথ সিটি আইনক্স, পিভিআর, ডায়মন্ড প্লাজা, সবকিছু। তার মানে মাথা বুদ্ধির খেলা লড়তে গেলে অবশ্যই কিন্তু অপ্রকাশিত দেখতেই হবে। আরিয়ান, যদি তুমি তোমার দর্শকদেরকে বলো, অপ্রকাশিত মানে ঠিক বইয়ের যেরকম এক একটা পাতা খুললে এক একটা মানে এগিয়ে যেতে পারি আমরা, রহস্যের মোড়ক থেকে বেরোতে পারি, সেরকম যদি তারাও জানতে পারে। আমি ওইটাই বলবো, এতক্ষণ ধরে যেটা বললাম যে প্রত্যেকটা ওই পেঁয়াজের খোলসের মতো আর কি, তো খুলতে থাকে এক একটা লেয়ারের সাথে সাথে আরেকটা নতুন লেয়ার দেখতে পাওয়া যাবে, রিভিল করবে। সেই লেয়ারটা আবার খুলে তারপরেও দেয়ার উইল বি অ্যানাদার লেয়ার। তো এই পুরো ব্যাপারটা, দিস সাইকোলজিক্যাল প্লে অ্যান্ড প্লে অফ টুইস্ট অ্যান্ড টার্নস, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এইটা আমরা প্রথম থেকে আমাদের এটা অবজেক্টিভ ছিল, অ্যান্ড আমরা সম্ভবত আমরা একদম 100% দিয়ে আমরা ট্রাই করেছি যে ওটা যাতে আমরা আনতে পারি, ওটা এস্টাবলিশ করতে পারি। তো এবার সেটা কতটা পেরেছি কি পারিনি সেইটাই আপনাদের হাতেই, সবাই আপনাদেরকে বা আমাদেরকে জানাবে। তো সেইটা যখন আপনাদের ফিডব্যাকটা পাওয়া মানেই ওটাই আমাদের এত কিছু খাটনির ফল, ওই একটাই। তো এটুকুই বলবো যে ওইটা যে এঙ্গেজ
রাখার চেষ্টাটা আমরা প্রবলভাবে করে গেছি। সেটাই আমাদের মোটিভ, টু গিভ ইউ হোলসাম ফ্লেভার অফ দিস টুইস্ট অ্যান্ড টার্নস অ্যান্ড রোলার কোস্টার রাইড অফ সাইকোলজিক্যাল থ্রিলার। তো সেটা আছে, ইয়োর ব্রেন উইল বি এঙ্গেজড। তো একটা তার সাথে সাথে এন্টারটেইন তো হবেনি, আর যারা সাইকোলজিক্যাল থ্রিলার ভালোবাসে তাদের জন্য তো ইটস গোইং টু বি আ ট্রিট। বাস এইটুকুই বলার, যে অ্যান্ড যেটা আমরা বারবার করে বলে যাচ্ছি যে প্লিজ জাস্ট সাপোর্ট আস, দ্যাটস অল। সোমদা, আমি বলবো না যে মানে সাপোর্ট করুন বা পাশে দাঁড়ান বা এ করুন। দেখুন, ছবি বানিয়েছি, যেমন আর 5টা ছবি বেরোয় সেরকমই ছবি বানিয়েছি। তো আমরা সবাই তো অনেক কিছুই করি, এ করি, তার মধ্যে ছবিও দেখি। তো দেখতে গিয়ে দেখবেন, দেখার পর যদি ভালো লাগে তো আরেকবার দেখবেন, এটাই আর কিছু না। হ্যাঁ, তো এর বেশি আমার কিছু বলার নেই। আমার কথা হচ্ছে, যেটা আমি বানাতে চেয়েছি বা যেটা আমি বলতে চেয়েছি, সেটা যদি দর্শক বা অডিয়েন্স যদি সেটার সাথে রিলেট করতে পারে তাহলেই আমার সার্থক, তাহলে আমার কাজ সার্থক। না পারলে সেটা আমি ব্যর্থ ফেলিওর আর কিছুটা। আর অভিষেক দা, যিনি প্রথম অডিয়েন্স ছিলেন, তিনি এবার ফিডব্যাক তো আর দিতে পারছেন না, শুধু যদি আমন্ত্রণ জানিয়ে দেন। একদমই তাই। একটা প্রযোজনা সংস্থা যখন সাহস করে একটা ছবি বানিয়েছে, আপনারা হলে আসুন, ছবিটা দেখুন, আপনাদের ভালো মন্দ যা আছে জানান। কারণ আপনাদের এই সাপোর্টটা পেলে কি হয়, একটা প্রযোজনা সংস্থা, একজন পরিচালক থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলী, আমরা টেকনিশিয়ানরা প্রত্যেকে আরও সাহস পাই আগামী দিনে আরও নতুন নতুন কাজ করার। তো আপনারা আপনাদের শুধু মূল্যবান সময় দিয়ে হলে এসে সিনেমাটা দেখুন, এটাই অনুরোধ করব। হ্যাঁ, খারাপ যদি কিছু লাগে সেটাও সেটা জানান, বাট আপনারা দেখুন সিনেমাটা, হলে এসে একবার দেখুন। আমার আর নতুন করে বলার কিছু নেই, সবাই তো বললোই। আর আরিয়ানের কথা ধার করেই আমি আর কি বলি, পেঁয়াজের খোসার মতো এক একটা স্তর খুলবেন আর এক একটা রহস্যের কিন্তু উত্তর সেখানেই লুকানো রয়েছে। তবে পেঁয়াজটা শেষ পর্যন্ত আপনাদের চোখে জল আনবে নাকি মুখে হাসি ফোটাবে, সেটা জানতে হলে তো অবশ্যই দেখতে হচ্ছে অপ্রকাশিত আগামী 6 সেপ্টেম্বর আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আর তারকাদের থেকে শুরু করে ছবি সম্পর্কে আরও এরকম তথ্য পাওয়ার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায় এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। এটা গায়ের চড়ে জেতার লড়াই নয়, বুদ্ধির লড়াই, মাথা দিয়ে খেলতে হবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।